নমস্কার, বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন বিশিষ্ট কবি মনীষা বন্দ্যোপাধ্যায়ের মর্মস্পর্শী কবিতা খোলা চিঠি অবলম্বনে শ্রুতি নাটক বৈতরণী তীরে। রচনা, নির্দেশনা এবং তীর্থর ভূমিকায় দেবাশিস পাল, মিষ্টি মাসি শাশ্বতী গাঙ্গুলি, জবা বৌদি সুস্মিতা চক্রবর্তী এবং রঞ্জার চরিত্রচিত্রণে স্বাগতা পাল। যন্ত্রসঙ্গীত সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ পরিচালনা সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা প্রসূন চট্টোপাধ্যায়, প্রচার ভাবনায় বুস ফ্যাম। শুরু হচ্ছে বৈতরণী তীরে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি না এর 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমার কাছে আমার রবীন্দ্রনাথ যেন এই কবিতার স্বর আর শ্রুতির মূর্ছনাতেই বাধা পড়ে আছে। অব্যক্ত ভালোবাসা যে সেদিন বাঁক বদল করে এই আবৃত্তির আধারেই ভাষা পেতে চেয়েছিল। মনে হয়েছিল যেন তীর্থদা আমার নাম রঞ্জনা বলে কি সেদিন সরস্বতী পুজোর সন্ধ্যায় আমাদের পাড়ার জলসায় দুজনে পরিবেশনের জন্য এই কবিতাটা তুমি বেছে নিয়েছিলে। 3 দিনের সযত্ন মহড়া দিয়ে তৈরি করে নিয়েছিলে আমাকে। যদিও তোমার নির্বিকার অভিব্যক্তি বারে বারেই আমার ভাবনাকে ভুল প্রমাণ করতে চেয়েছে প্রতিবার, অথচ আজ 22শে শ্রাবণের বর্ষণমুখর রাত্রি, মনে প্রাণে রবীন্দ্রনাথ বলেই কি এই বিশেষ দিনটাকে চিরবিদায়ের মাহেন্দ্রক্ষণ বলে বেছে নিয়েছিলে তুমি? সত্যি করে বলো তো। ঝিঁঝির ডাকে শান্ত নিশি আজ অন্য গল্পে মুখর। অদূরে হুইসেল বাজিয়ে ছেড়ে দিল লাস্ট ডাউন লোকাল। সবাই ঘুমিয়ে আছে, শুধু আমি একা জেগে। তোমাকে লেখা খোলা চিঠিটা আজ শেষ করবই। জীবনের একটা বৃত্ত আজ সম্পূর্ণ হলো যে। এবার তো শুধু প্রত্যাশার পাতা ঝরা একটা নিষ্ফলা বৃক্ষের কালের বেধানে ক্রমে ক্রমে ফুরিয়ে যাওয়ার পালা। তোমার সঙ্গে অলিক মায়াবী কথোপকথনও সাঙ্গ হলো আজ। তাই তো সব স্মৃতিকে সম্বল করে লিখতে বসেছি হাজার আরব্য রজনীর অজস্র গল্পগাথা। তীর্থদা, দূরে থাকাটা, সমস্ত ধরা ছোঁয়ার বাইরে থাকাটা যে কতটা কাছের হতে পারে তা জানলাম তুমি কাছে নেই বলে। মুখ ফুটে না বললেও যে কতটা ভালোবাসা যায় তা জেনেছি তোমাকে ভালোবেসে। মনে পড়ে তীর্থদা সেই দিনটার কথা। দিঘির ঘাটে এক রবিবারে দুপুরে সাঁতার কাটতে গিয়ে আমার ডুবো ডুবো অবস্থা। নিরালা এক কোণে মাছ ধরার নেশায় বুঁদ হয়ে বসেছিলে তুমি। এক অসহায় মৎস্যকন্যার মতোই মাছ দেখিতে আমার প্রাণান্তকর অবস্থা। জলের বুকে অশান্ত আলোড়নে কি যেন আঁচ করে পরিত্রাতার মতো ফিরে তাকালে তুমি। তারপর নিমেষের মধ্যে ঝাঁপিয়ে পড়লে জলে। জাদুকাঠের ছোঁয়ায় যেন মুক্তি পেল বিপন্ন রাজকন্যা। তার স্বপ্নের রাজপুত্র 2 হাতে আঁকড়ে ধরে তুলে আনলো তাকে। আমি প্রায় সংজ্ঞাহীন, তবু যেন বহু দূর থেকে ভেসে আসছে কানে তোমার আকুল ডাক। রঞ্জনা, এই রঞ্জনা, রঞ্জনা, তাকা রঞ্জনা, 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 চোখ খোল, চোখ খোল রঞ্জনা।
যখন চোখ ফিরল, আমার শরীরের মধ্যে অনুপ্রবেশ করা অবাঞ্ছিত জলকে জোর করে বের করে দিতে আমার উপর ঝুঁকে পড়ে মাসাজ করছো তুমি। চেতনা ফিরতেই আমার অনাঘ্রাত কুমারী শরীরে পরম কোমল গোপন স্থানে আমার পরম আকাঙ্ক্ষিত পুরুষের স্পর্শ। ততক্ষণে দিঘির পাশে তোমার চিৎকার শুনে জড়ো হয়েছে অনেকেই, তবু তোমার কোনো সংকোচ নেই। মুমূর্ষুর প্রাণ ফেরানোর একাগ্র সাধনায় নিমগ্ন তুমি। প্রায় 10 মিনিটের অবিরাম প্রচেষ্টা ফিরিয়ে আনলো আমার প্রাণ। দুর্বল শরীরের সেই কিশোরীকে সেদিন পরম মমতায় হাত ধরে বাড়ি পৌঁছে দিয়েছিলে তুমি। ফেরার পথে কোমল কণ্ঠে বলেছিলে, পাগলিয়েট, মাঝ দুপুরে এমন করে কেউ একা নদীতে নাইতে যায়? যদি আমি না থাকতাম কি সর্বনাশ হয়ে যেত বলতো। আর আর কখনো এমন করিস না রঞ্জা। করব না তীর্থদা। বাড়ি এসে ডুবে যাওয়ার আতঙ্ক ভুলে মনে শুধু এক মধুর গুঞ্জন, পাগলি একটা। দুর্গাপূজার সেই নবমীর রাতটার কথা খুব মনে পড়ে তীর্থদা। অষ্টাদশী রঞ্জা সেদিন পড়েছিল বেগুনি রঙের ধনেখালি তাঁতের শাড়ি। বিদ্যুৎহীন সেই গ্রামের নবমী নিশীতে হ্যাজাকের আলোয় স্পষ্ট দেখেছিলাম তোমার মুগ্ধতার অভিব্যক্তি। মেয়েদের যে পুরুষের চোখের ভাষা বুঝতে কখনো ভুল হয় না তীর্থদা। তোমার মুখের প্রসন্ন মৃদু হাসি, প্রসাদ নেওয়ার সময় আঙুলের আলতো ছোঁয়া রজনীগন্ধার সুবাসে ভরিয়ে তুলেছিল আমার লাজবতী সত্তাকে। আজও দিনের আলোর মতো স্পষ্ট তোমার সোয়েটার তৈরির রূপকথা। শুভদার বউ জবা বৌদি জানত সোয়েটারের হরেক ডিজাইন। একদিন শেষ কার্তিকের হালকা হিমেল দুপুরে লজ্জা নম্র মুখে হাজির হয়েছিলাম জবা বৌদির বাড়ি। আমাকে দেখে একগাল হেসে খুশিতে কল কল করে জবা বৌদি বলেছিল, আয় 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 রঞ্জা, আমার মিষ্টি রঞ্জা রানী আয়, অনেক দিন বাঁচবি বুঝলি। বিশ্বাস কর, এই মাত্র তোর কথা ভাবছিলাম। 5 বছর পর আবার গয়না বড়ি বানালাম। তাই বুঝি? হ্যাঁ, তোকে দেব বলে। তুই তো ভীষণ ভালোবাসিস। তোর শুভদা সেই দীপাবলির দিন থেকে বায়না জুড়েছে গয়না বড়ির জন্য। বয়স বাড়ছে আর আমি নাকি অলস হয়ে যাচ্ছি। শীতের রোদে পিঠ দিয়ে বসে আর ওর জন্য বড়ি বানাই না। জবাদি বল। ও জবাদি বল। জবাদি গো, কি আশ্চর্য, বলবি তো? একটা জিনিস দেবে গো। তোমাকে অদেয় আর আমার কি আছে সখী? সোয়েটারের একটা ডিজাইন শুভদার গায়ে দেখেছি, কালো আর হলুদের কম্বিনেশন। যখন বরের জন্য সোয়েটার বুনবি তখন দেব। না। কি না? এখনই চাই। বাবা, এত তারা? বাহ, তা কাকে দিবি? সে একজন আছে। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। 4 বছরের লম্বা প্রেম পর্বের এক্সপিরিয়েন্স রঞ্জারানী, আমি কিন্তু ঠিক বুঝতে পারছি। বাবা, তীর্থদার জন্য এত আবদার। ঠিক আছে, পাবি। জবা বৌদি, ইচ্ছে পূরণের আনন্দে তখন উল্লসিত আমি। 2 বিঘার আঙুল বোনার পর গেলাম তোমার মাপ নিতে। মিষ্টি মাসি তখন বাড়ির উঠোনের ফুল গাছগুলোর পরিচর্যা করছে। আমাকে দেখে এক গাল হেসে উষ্ণ অভ্যর্থনা। আয় আয় রঞ্জা আয়। 15 দিন এই মিষ্টি মাসির বাড়ি পাগলি মেয়ের পা পড়েনি। আমি তো ভাবলুম তীর্থর সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি। না মাসি না, সেই ছোট্টবেলা থেকেই তো তোদের নিত্য আরই নিত্য ভাব।
মনে আছে তোর একসময় কাঁদতে কাঁদতে কত নালিশ করতিস আমার কাছে? আবার নারকেল নাড়ু থেকে পাটিসাপটা, মা কিছু তৈরি করলেই নিজে খাওয়ার আগে টিফিন কৌটোয় গুছিয়ে নিয়ে ছুটে আসতিস তীর্থকে খাওয়াবি বলে। তা এবার বলতো, প্রায় 2 সপ্তাহ হলো আসিসনি কেন মা? কিছু হয়েছে? না গো মাসি, না, কিচ্ছুটি হয়নি। তবে কলেজের ফার্স্ট টার্মের পরীক্ষা ছিল গো, এই শেষ হলো গতকাল। ভালো সময় এসেছিস, ফুলকপির বড়া ভাজবো। তাই? বেসনও গুলে রেখেছি। তুই তীর্থর সঙ্গে গল্প কর, আমার 10 মিনিটও লাগবে না। তা তিনি কোথায়? কোথায় আবার? ওর নিজের ঘরে ওই 23শে জানুয়ারি পাড়ার অনুষ্ঠানের জন্য গীতি আলেখ্য লিখছে। ও, তুই যা না। সিঁড়ি ভেঙে দোতলায় গিয়ে দাঁড়ালাম তোমার লেখার টেবিলের সামনে। আমার পায়ের শব্দে মুখ তুলে তাকালে তুমি। তারপর হাতে সোয়েটারের সরঞ্জাম দেখে খুশি খুশি গলায় বললে, এই যে রাজরানী রঞ্জাবতী, আপনার হাতের বস্তুটি কি আধবোনা সোয়েটার? ইহা কাহার জন্যে? পটোপাড়ার রাধেশ্যাম পটোর জন্য, যে আমাদের দুর্গাপুজোর মূর্তি গড়ে। চেহারাটা অনেকটা তোমার মতো, তাই তোমার মাপ নিয়েই কাজ চালাবো, সেই জন্যেই এসেছি। সেই জন্যেই এসেছি। দাঁড়া দাঁড়া, তোর কাজ চালাচ্ছি আমি। কান দুটো একেবারে ছিঁড়ব। ছেড়ো, লোকে বলবে তোমারই। কি আমারই? কিছু না, এবার একটু উঠে দাঁড়াও দেখি। মাপ নিতে গিয়ে মাথা রেখেছিলাম কয়েক সেকেন্ড তোমার পিঠে। মনে হচ্ছিল এত হাঁদা কেন তুমি? সমুদ্রের লাল কাঁকড়া মাটি ফুঁড়ে উঠে হারিয়ে গেল মুহূর্তে, জানতেও পারলে না তীর্থদা। এমনি করে স্বপ্নের মায়াবী আবেশ মাখা দিনগুলো একে একে মিলিয়ে যাচ্ছিল দিগন্তে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, আর এমএসসি পাশ করে তুমি তখন দেশবন্ধু স্কুলের টিচার, ডেপুটেশন ভ্যাকেন্সিতে। কাজলা দিঘির পাড় ধরে গেলে খুব কম সময় লাগতো তোমার স্কুলে পৌঁছতে। তোমার ফেরার সময়ও ছিল আমার নখদর্পণে। 4:15 বাজলেই আমি গিয়ে দাঁড়াতাম উত্তরের বারান্দায়। একদিন দেখি তুমি আর ছবি কথা বলতে বলতে আসছো হালপথ ধরে। দেখেই মাথাটা গরম হয়ে গেছিল। আসলে ভালোবাসলে মানুষ বড় হিংসুটে হয়। ভালোবাসার মানুষের পাশে অন্য যে কোনো মুখই ভীষণ বেমানান লাগে। রাগে রক্তবর্ণ হয়ে 1 ঘন্টা পরেই হাজির হলাম তোমার বাড়ি। মিষ্টিমাসি তখন ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো করছে। দুমদাম পা ফেলে ঢুকলাম তোমার ঘরে। তুমি চায়ের পেয়ালা হাতে তখন একটা খাতায় কি যেন পড়ছো, বোধহয় তোমার লেখা কোনো কবিতার পাণ্ডুলিপি। আমাকে দেখে হেসে বললে, এই যে রঞ্জনানী, আজ যেমন অসময়ে আগমন, আজ কি আবার আর একটা সোয়েটারের মাপ নিবি? আর কিচ্ছু দেব না তোমাকে। অধমের অপরাধ। ছাত্রীর সঙ্গে এত কিসের কথা? কোন ছাত্রী? বাবা, জানো না জানো, যার সঙ্গে আজ বিকেলে আলপথ ধরে মনের শোকে হাঁটতে হাঁটতে আসছিলে। ওরে বাবা রে বাবা, কি প্রচন্ড পর্যবেক্ষণ। ওরে পাগলি, ওর বাড়িটাও যে একই পথে, তা আমি কি করব? দরকার হলে ও চলে যাবার পর 10 মিনিট পরে আসবে। 2 মাস যেতে না যেতেই সানাই বাজলো শ্যান্নাল বাড়িতে। ছবি চলল ছাদনা তলায়, আর আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এর পরের ঘটনা প্রবাহের গতি বড় দ্রুত তীর্থদা। কলকাতার মেট্রোপলিটন স্কুলে জয়েন করলে তুমি। আমাদের এই অচিনপুরের স্বপ্ন রাজ্য থেকে সে অনেক দূরের পথ। নদী পেরিয়ে বাঁশের সাঁকো ছাড়িয়ে স্টেশনে পৌঁছতে হয় কলকাতার ট্রেন ধরবার জন্য। এতটা পথ নিত্য যাতায়াতের জন্য তোমার বাহন সেই 5 বছরের পুরনো সাইকেলটা। স্টেশনের পাশে হারুদার গ্যারেজে সাইকেল রেখে ট্রেন ধরতে তুমি, আবার ফেরার সময় সেই সাইকেলেই তোমার সঙ্গী। আমাদের তখন সাক্ষাতের সময় শুধু রবিবার। আমিও বিএ পাশ করে চাকরির চেষ্টা করছি, শুধু তোমার ছোট্ট একটা কথাকে ধ্রুব মন্ত্র করে। তুমি বলেছিলে, বিএ পাশ করে গ্রামের আর 5টা মেয়ের মতো বিয়ের পিড়িতে বসিস না রঞ্জা, এতে নিজের অস্তিত্বের অপমান। নিজের পায়ে না দাঁড়ালে সে তো আত্মমর্যাদার অপমৃত্যু।
তুমি কি সেদিন অমোঘ ভবিষ্যতের ছবিটা মানুষ চোখে দেখতে পেয়েছিলে তীর্থদা? না হলে যাই হোক, পিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি হলো আমার, ক্লারিক্যাল জব, গন্তব্য রাইটার্স বিল্ডিং। তুমি খুশি হয়ে বললে, আমি তোকে এমনিভাবেই দেখতে চেয়েছিলাম রে। আত্মবিশ্বাস আর ব্যক্তি স্বাধীনতার থেকে মূল্যবান আর কিচ্ছু নেই। কিন্তু এত দূরের পথ, আমার কেমন ভয় করছে তীর্থদা। কোনো ভয় নেই, আমার সঙ্গে সাইকেল চড়ে স্টেশন, আর তারপর একসঙ্গে ট্রেনে কলকাতা। ফেরার সময় তো স্কুল ছুটির পর তোকে নিয়েই ফিরবো আমি। পরশু 1 জুলাই তো জয়নিং ডেট, জীবনের আর এক নতুন অধ্যায়ের শুরু। চাকরি পাওয়ার আনন্দকে ছাপিয়ে মনের বিনা খুশিতে ঋণ ঋণ করে উঠল। প্রত্যেকটা সকাল সন্ধে তোমার নিবিড় সান্নিধ্য পাবো বলে একটা আকুল প্রশ্ন তোলপাড় হতো বুকের মধ্যে। জীবনের এই পরের অধ্যায়ের কথা কবে তুমি বলবে তীর্থদা, কবে? এমনি ভাবেই কেমন একটা ঘোরের মধ্যে কেটে গেল একটা মাস। প্রতি সন্ধ্যাতেই সাইকেলে তোমার পেছনে বসে ফেরার সময় মনের মধ্যে কথাদের হুল স্থূল, কি বলি ভাবতে ভাবতেই বাড়ির সামনে নামিয়ে দিতে তুমি। সন্ধ্যার নির্জনতা মনের কথা বলতে দিত না আমাদের। এরপর এলো সেই বিষাদময় বর্ষণমুখর 22শে শ্রাবণ। সকাল থেকে আকাশের মুখ ভার। তীর্থদার বসার ঘরে রবি ঠাকুরের এক বিশাল বাঁধানো ছবি টাঙানো আছে। প্রতিবার প্রয়াণ দিবসে সেই প্রাণসখাকে প্রণাম জানিয়ে মালা পরাই আমরা। এবারেও তার ব্যতিক্রম হলো না। তারপর বাড়িতে দুজনেরই বেরোনোর প্রস্তুতি। মনে আছে ওই দিনই বলেছিলাম তোমাকে, তীর্থদা কতদিন আর এমনি ডাবল ক্যারি করে আমাকে বয়ে বেড়াবে বলো তো? তুমি উত্তর দিয়েছিলে, যতদিন অন্তত তোর আর আমার গন্তব্য এক থাকবে। হিসেব করে দেখেছি জানিস, বয়সের বিচারে তোর থেকে ঠিক 4 বছর 3 মাস 7 দিন আগে রিটায়ার করবো আমি। তখন হয়তো তোকে একাই যেতে হবে। তবে রঞ্জা, তুই যেদিন পূর্ণ অবসর নিবি তোর কর্মজগৎ থেকে, সেদিনটা ঠিক আমি তোকে নিতে আসবো, দেখিস। অফিসে পৌঁছানোর ঠিক পরে পরেই নামলো মাঠ ভাঙা প্রচণ্ড বৃষ্টি। মহাকবির যাবার দিনের গভীর শোকে যেন কাঁদছে গোটা প্রকৃতি। ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ করে এক মনে কাজ করছি, হঠাৎ বেজে উঠল আমার মোবাইল সেটটা। তীর্থদা কলিং। সবে তো 1 ঘন্টা আগে স্কুলে পৌঁছেছে, কি হলো হঠাৎ? কিছুটা উৎকণ্ঠা নিয়েই কলটা রিসিভ করলাম। ওপাশের কণ্ঠেও উদ্বেগের অভিব্যক্তি। রঞ্জা, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে রে। মার কাছে তো সেলফোন নেই। পাশের বাড়ির রমা কাকিমা ফোন করে জানালো বুকে নাকি ভীষণ পেন হচ্ছে। হেডস্যারকে জানিয়েছি, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমিও চলে আসছি তীর্থদা। স্টেশনে এনকোয়ারির সামনে প্রতিদিনের মতো মিট করব। না রে, না রঞ্জা, তোর নতুন চাকরি ঠিক হবে না জানিস। এভাবে বেরিয়ে আসাটা একেবারেই ঠিক হবে না। শোন না, পৌঁছে আমি তোকে মায়ের খবর জানিয়ে ফোন করবো, চিন্তা করিস না। আর সবকিছু ঠিকঠাক থাকলে ফেরার সময় সাইকেল নিয়ে ঠিক তোকে নিতে আসবো আমি রাখছি রে, ভীষণ টেনশন হচ্ছে। সাবধানে যেও। এরপর কেটে গেল প্রায় টানা 5 ঘন্টা। কোনো ফোন নেই তীর্থদার। আমি যতবার চেষ্টা করছি, প্রত্যুত্তরে একই ভাবলেশীন যান্ত্রিক কণ্ঠস্বর। আপনার ডায়াল করা নাম্বারটির সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না। সময় হয়ে গেল আমার অফিস ছুটির। স্টেশনে এসেও ট্রেনের গোলযোগের জন্য দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে একরাশ দুশ্চিন্তা নিয়ে ট্রেনে উঠলাম। প্রতিটা মুহূর্তকে মনে হচ্ছে যেন অনন্ত প্রহর। প্রবল দুর্যোগের জন্য ট্রেনের গতিও বড় শ্লথ। নির্ধারিত সময়ে প্রায় 1.5 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছলাম। নিষুধি রাতের নিত্য অনুচর, একটানা ঝিঝির ডাক। একটাও রিক্সা নেই স্টেশনে। বৃষ্টি ভেজা আঁধারি মেঠো পথ। ভীষণ ভয় করছিল।
কোনোদিন তো এভাবে একলা ফিরিনি। 10 মিনিট হেঁটে যখন সাঁকোটার মুখে এসে দাঁড়িয়েছি, অন্ধকারে অন্ধকারে ভেসে এলো তীর্থদার গলা। আরে ঘোষণা রঞ্জা, একটানা প্রচন্ড বৃষ্টিতে সাঁকোটার অবস্থা ভালো নয়। আমাদের আল পথ দিয়ে ঘুরে যেতে হবে। আমি বললাম, মিষ্টি মাসি কেমন আছে? তোমার সাইকেল কেমন? কেমন যেন এক অচেনা গলায় তুমি উত্তর দিলে, মা ভালো আছে। ওটা আসলে গ্যাসের পেন ছিল। এখন কথা না বাড়িয়ে চল, অনেক রাত হয়েছে। অন্ধকার পিছল আলপথ ধরে সভয়ে সন্তর্পণে হেঁটে চলেছি দুজন, নিতান্তই নিঃশব্দে। হঠাৎই অস্বস্তিকর নীরবতা ভেঙে তুমি বললে, রঞ্জা ভেবেছিলাম 25শে শ্রাবণ তোর জন্মদিনে তোকে একটা নতুন কথা বলবো, প্রমাণ করে দেব তুই যেমনটা ভাবিস তেমন হাদা আমি নয়। আসলে এতদিন যে বলার সময় আসেনি। কিন্তু কি তীর্থদা? কিছু না রে, বাড়ি প্রায় এসে গেছে। একবার মিষ্টি মাসিকে দেখে বাড়ি যাব, চলো। তুই যা, আসলে আমার তো এখনই যাওয়ার উপায় নেই। মানেটা কি? মানে কিছু নয় রে পাগলি, আসলে মুখে একটু আগুন ছোঁয়াতে হবে যে। আরে সিগারেট শেষ, ওর বাড়ি থেকে 2টো চেয়ে আনি। তুই যা, সাবধানে থাকিস রঞ্জা। হ্যাঁ, রাতে বাজ ভেঙে পড়বে আমার মাথার উপর। তুমিও পাগল কম না, কাল সকালেই তো আবার। কে জানে, তুই আর দেরি করিস না। বাজ ভেঙে সত্যিই আমার মাথায় পড়ল। তীর্থদার বাড়ি ঢোকার মুখে সামনের তালগাছটা থেকে কর্কশ স্বরে ডেকে উঠল একটা কালো পেঁচা। কেমন যেন কু ডাকলো মনটা। এক অজানা অশুভ ইঙ্গিতে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। বাড়ির ভেতরেও কেমন যেন থমথমে পরিবেশ। নিচের ঘরের খাটে শুয়ে আছে মিষ্টি মাসি, তাকে ঘিরে শোকার্ত মুখে দাঁড়িয়ে আমার মা, জবা বৌদি, রমা কাকিমা, শান্তি জেঠি। আমার পায়ের শব্দের চোখ মেলে তাকালো মিষ্টি মাসি। তারপরে সমস্ত নিস্তব্ধতা ভেঙে উচ্ছ্বসিত আমার মাতৃসমা মানুষটার বুক ফাটা কান্না। আমি রাজখুশি, নিজের ছেলেকে আমার অসুখের খবর শুনে তো। আর কথা বলো না মাসি, আর কথা বলো না। পর 2বার অজ্ঞান হয়ে গেলে তুমি। একটু বোঝার চেষ্টা করো মাসি, নিয়তির ওপরে তো কারো হাত নেই মাসি। আমি তখন নিশ্চল পাথর, কাঁদতেও ভুলে গেছি। কি করে বিশ্বাস করব এই আজগুবি কথাগুলো? কয়েক মুহূর্ত আগেও যে সে আমার সঙ্গে পথ চলেছে, কথা বলেছে অকপট আবেগে। পরে সব জেনেছি। হারুদার গ্যারেজ থেকে সাইকেল নিয়ে সাঁকো ধরে আসছিল তীর্থদা। বাঁশের সাঁকো ভেঙে তার সেই সাধের নদীতে। পেছনেই আসছিল 2জন পথচারী। তারাই চেঁচিয়ে লোক জড়ো করে যখন তীর্থদাকে টেনে তুলেছিল, তখন সব শেষ। ওপারের অভিযাত্রী আমার তীর্থদা। আজ আবার সেই বৃষ্টি ভেজা 22শে শ্রাবণ, তোমার চিরতরে চলে যাওয়ার দিন। কাল বাদ পরশু কর্মজীবন থেকে আমার অবসর নেওয়ার পালা। ফেরার পথে তোমার কথা মতো তুমি আমাকে নিতে আসবে তো তীর্থদা? আসবে তো তীর্থদা? আসবে? রাইটার্স বিল্ডিংকে চির বিদায় জানিয়ে
সহকর্মীদের সজল বিদায় সম্ভাষণের পালা সাঙ্গ করে এবার চিরতরে গৃহমুখী আমি। যদিও তার শান্তির নির্ণয়, স্বজনের সান্নিধ্য সেখানে নেই। বাবা মার চিরতরে চলে যাওয়ার পর এখন এখন আমার শুধু অক্ষয় স্মৃতিকে সম্বল করে শূন্য সংসার। দ্রুত গতিতে ট্রেন ছুটে চলেছে, আর সেই প্রচণ্ড গতির সঙ্গে পাল্লা দিয়ে আমার মনের অবিনষ্ট ভাবনাগুলো। জীবনের 60টা বছর যে বড় কম সময় নয়। ট্রেন এসে থামল আমাদের ছোট্ট স্টেশনে। ঝিরঝিরে বৃষ্টির সজলতায় সিক্ত আলো আধারী মায়াবী সন্ধ্যা। সামান্য পথ হেঁটে এবার আমি সেই সর্বনাশা সাঁকোর সামনে। তীর্থদা, জীবনে প্রথমবার কথার খেলাপ করলে তুমি। নিষ্ঠুর নিয়তি পালন করতে দিল না। জীবনের শেষ দিনে দেওয়া তোমার সেই প্রতিশ্রুতি, অমোঘ দুর্ভাগ্যের কাছে তুমি তুমি হেরে গেলে তীর্থদা, হেরে গেলে। রঞ্জা, তীর্থদা, তুমি তুমি কোথায় তীর্থদা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমি আছি রঞ্জা, আছি তোর মনের মধ্যে, স্মৃতির গভীরে ভেসে আছি নির্ভার বাতাসে, অনন্ত শূন্যে। তোকে ছেড়ে আমি কোথায় যাব বল তীর্থদা? ছেলেবেলায় খেলার ছলে নিজের হাতে গাঁথা বইছি ফুলের মালা আমার গলায় পরিয়ে দিয়ে তুই যে চির বাঁধনে বেঁধে রেখেছিস আমায়। তবে সেদিনের মতো, সেই সর্বনাশা 22শে শ্রাবণের মতো তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন তীর্থদা? কেন দেখতে পাচ্ছি না? রঞ্জা, রঞ্জার সময় সমুদ্রের ঢেউছে আমার শরীর ধারণের ক্ষমতাটাকে ক্ষীণ করে দিয়েছে। শুধু শেষ সম্বলের মতো এক চিলতে সামান্য শক্তিটুকুকে আমি বাঁচিয়ে রেখেছি রে। শুধু শুধু তোর সেই শেষের দিনটায় নশ্বর দেহ ছেড়ে মহামুক্তির মুহূর্তে একটি পলকের জন্য প্রকট হব আমি। রঞ্জা, রঞ্জা, তোকে হাত ধরে আমি নিয়ে যাব আমার কাছে তীর্থদা। সুদূর নক্ষত্র লোকে, বৈতরণী তীরে। এবার আমি আসি রঞ্জা। এসো তীর্থদা। 32টা বসন্ত তোমাকে ছেড়ে কাটিয়েছি আমি। ধূসর পাতা ঝরা বার্ধক্যের শেষ কটা বছর তোমার জন্য উন্মুখ প্রতীক্ষায় কাটিয়ে দেব। তুমি শুধু আমার সত্তার গভীরে থেকে সেই শক্তিটুকু আমাকে দিও তীর্থদা, সেই শক্তিটুকু আমাকে দিও তীর্থদা, তীর্থদা। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে।
মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।